চরম তারল্য সংকটে আইসিবি ইসলামিক ব্যাংকে দিনের পর দিন ঘুরেও টাকা পাচ্ছে না গ্রাহকরা। এমডির আশ্বাসেও নেই ভরসা। দ্বিতীয় ধাপে বেশিরভাগ উপজেলা আওয়ামী লীগের জয় জয়কার আছেন বিএনপির কয়েকজনও। চলছে বিজয় উল্লাস। নিষেধাজ্ঞা ইস্যুতে যুক্তরাষ্ট্রের অভিযোগ সত্য নয়, সরকারকে হেয় করার শামিল দাবি আজিজ আহমেদের, নেই তদন্তে আপত্তি। ধান চালের দর নির্ধারণে গড়মিল, বাজার মূল্য বেশি হওয়ায় সরকারি গুদামে বিক্রিতে কৃষকের অনীহা, লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে শঙ্কা। شهیدی که شدی عاقبت بخیر دیدم biri dedi ama gördün dedim Geydar Zulcanah'ın sesi gelir তাবরিজের আইসিস শ্রদ্ধায় জনতার ঢল, তার মৃত্যু বড় কোনো প্রভাব ফেলবে না ইরানে, মন্তব্য আন্তর্জাতিক বিশ্লেষকদের। শুভেচ্ছা, আমন্ত্রণ সংবাদ সকালে। বলছিলাম সংবাদ শিরোনাম, সঙ্গে আছে আমি রাবেয়া ইসলাম স্নেহা। তারল্য সংকটে গ্রাহকের টাকা দিতে পারছে না আইসিবি ইসলামিক ব্যাংক। বেসরকারি এই ব্যাংকের সব শাখায় একই অবস্থা। কারণ হিসেবে চরম তারল্য সংকটের কথা জানান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক। দ্রুত সংকট কাটবে এমন আশ্বাস দিলেও ভরসা পাচ্ছেন না আমানতকারীরা। স্বাভাবিক কার্যক্রম চালাতে সাময়িক তারল্য সহায়তার পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা। আমিনা প্রণামীর রিপোর্ট। 500 টাকা উঠাতে পারতেছে, টোটাল টাকা নাই বলতেছে, মানে কাউকে দিচ্ছে না, মোট কথা ব্যাংকে টাকা নাই বলতেছে। প্রায় 1 মাস 1.5 মাস যাবতীয় সমস্যা। গ্রাহকের সামান্য 500 টাকাও দিতে পারছে না বেসরকারি খাতের আইসিবি ইসলামিক ব্যাংক। এটিএম বুথে এসেও গ্রাহকরা দেখছেন কোনো টাকা নেই। পরপর 3 বার ট্রাই করলাম, কিন্তু এটিএম থেকে টাকা উঠাইতে পারলাম না। সরজমিনে মতিঝিল প্রিন্সিপাল ও কারওয়ান বাজার শাখা ঘুরে দেখা যায় পুরো অফিস কক্ষ গ্রাহক শূন্য। যারা আমানত তুলতে এসেছেন ফিরছেন খালি হাতে, ঘুরছেন দিনের পর দিন। দেশ টিভির টিম সকাল থেকে দুপুর পর্যন্ত ব্যাংকের 2 শাখায় অবস্থান করলেও দেখা মেলেনি শাখার ম্যানেজার সহ ঊর্ধ্বতন কোনো কর্মকর্তার। ঘটনার বিস্তারিত জানতে ক্যামেরা নিয়ে ভেতরে প্রবেশ করতে গেলে বাধা দেন নিরাপত্তারক্ষী। জানান উপর থেকে নিষেধাজ্ঞা আছে সাংবাদিকদের প্রবেশ পথে। আমি এখানে নিরাপত্তার দায়িত্বে আছি। এটা ঠিক আছে, কথা কার সাথে কথা বলবে না। বাংলাদেশ ব্যাংক বলছে 2023 সালে ব্যাংকটি 1823 কোটি টাকার মূলধন ঘাটতিতে পড়ে। তাদের মোট 790 কোটি টাকা ঋণের মধ্যে 97%ই মন্দ ঋণ। ব্যাপক তারল্য সংকটে পড়ে গেলে 31 জানুয়ারি বাংলাদেশ ব্যাংকের কাছে জামানত মুক্ত তারল্য সহায়তা হিসেবে 50 কোটি টাকা চেয়েছে আইসিবি ইসলামিক ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের কাছে এরই মধ্যে ব্যাংকটির দেনা 425 কোটি টাকা। Liquidity issue because we have paid this year only 4 months, 4.5 months. We have paid 52 crores deposit has been withdrawn, and this is never happened to ICB Islamic Bank before. সংকোচনমূলক মুদ্রানীতির কারণে বাণিজ্যিক ব্যাংকগুলোয় তারল্য সংকট দেখা দিয়েছে বলে মনে করেন এ অর্থনীতিবিদ। সমস্যাগুলো হচ্ছে সেটা কিন্তু প্রতিদিন চলমান এবং ইতিমধ্যেই আসলে বাংলাদেশ ব্যাংক যে 4টা ক্যাটাগরি তৈরি করেছে ব্যাংকের, তো এই ইসলামী ভাবধারার ব্যাংকগুলো কিন্তু তার মধ্যে পড়ে গেছে, যে দুর্বল ব্যাংকগুলোর তালিকায় পড়ে গেছে। স্বাভাবিক কার্যক্রম করতে 5-6 মাসের জন্য হলেও তারল্য সহযোগিতা দেওয়ার পরামর্শ এ বিশ্লেষকের। আমেনা প্রণামী, দেশ টিভি, ঢাকা। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে 156 উপজেলার বেশিরভাগই ক্ষমতাসীন দলের প্রার্থীদের জয় জয়কার। চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে অধিকাংশ উপজেলায় জয় পেয়েছেন আওয়ামী লীগের তৃণমূল নেতারা। কয়েকটিতে জয় পেয়েছেন বিএনপির বহিষ্কৃত নেতারা। সহকর্মীদের পাঠানো তথ্য চিত্রে শুভশ্রী রায়ের ডেস্ক রিপোর্ট। মঙ্গলবার সন্ধ্যার পর থেকেই এক এক করে আসতে থাকে উপজেলা ভোটের ফল। পছন্দের প্রার্থী জয়ী হবার খবরে উল্লাসে ফেটে পড়েন কর্মীরা। দ্বিতীয় ধাপের এ ভোটে নারায়ণগঞ্জের রূপগঞ্জে আবু হোসেন ভুইয়াকে হারিয়ে জয়ী হাবিবুর রহমান। 2500-এর উপজেলা চেয়ারম্যান হলেন সাইফুল ইসলাম স্বপন। রাজশাহীর বাগমারায় চেয়ারম্যান পদে জয় পেয়েছেন জাকিরুল ইসলাম শান্টু। আরেক উপজেলা দুর্গাপুরের চেয়ারম্যান হলেন শরীফুজ্জামান শরীফ। আর পটিয়াতে বেসরকারিভাবে নির্বাচিত আব্দুস সামাদ। চট্টগ্রামের হাটহাজারীতে 36,077 ভোট পেয়ে বিজয়ী ইউনুস গনি চৌধুরী।
কক্সবাজারে চকরিয়ায় নতুন চেয়ারম্যান ফজলুল করিম সাইদি, ঈদগাঁওতে আবু তালেব আর পেকুয়ায় বেসরকারিভাবে নির্বাচিত সাফায়েত আজিজ রাজু। পার্বত্য জেলা বান্দরবানের নাইখংছড়িতে জয়ী অধ্যাপক তোফায়েল আহমদ। খুলনার তেরোখাদায় আবুল হাসান শেখ, ফুলতলায় শেখ আকরাম হোসেন এবং দিঘলিয়াতে শেখ মারুফুল ইসলাম জয় পেয়েছেন। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সেলিনা মির্জা মুক্তি ও তারাশে মনিরুজ্জামান মনি, শরীয়তপুর সদরে কামরুজ্জামান আকন্দ উজ্জ্বল আর জাজিরার নবনির্বাচিত চেয়ারম্যান হলেন ইদ্রিস ফরাজি। লালমনিরহাটের আদিতমারিতে ইমরুল কায়েস ফারুক বেসরকারিভাবে নির্বাচিত। কালীগঞ্জে জয় পেয়েছেন এমপি পুত্র রাকিবুজ্জামান আহমেদ। দ্বিতীয় ধাপে 156 উপজেলায় চেয়ারম্যান পদে 603 জন সহ ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোট প্রার্থী ছিলেন 1221 জন। শুভশ্রী রায়, নিউজ ডেস্ক, দেশ টিভি। মার্কিন নিষেধাজ্ঞায় যেসব অভিযোগ আনা হয়েছে তা সত্য নয় বলে দাবি করেছেন সাবেক সেনা প্রধান অবসরপ্রাপ্ত জেনারেল আজিজ আহমেদ। একান্ত সাক্ষাৎকারে দেশ টিভিকে জানিয়েছেন, যেহেতু তিনি বাংলাদেশ সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশ বিজেপির দুটি শীর্ষ পদে ছিলেন, তাই এই নিষেধাজ্ঞা সরকারকে হেয় করার শামিল। ইফতেখার রিপোর্টার। দুর্নীতিতে সম্পৃক্ত থাকার অভিযোগে সাবেক সেনাপ্রধান জেনারেল অবসরপ্রাপ্ত আজিজ আহমেদের উপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। এ নিষেধাজ্ঞা বিষয়ে দেশ টিভির মুখোমুখি সাবেক জেনারেল অবসরপ্রাপ্ত আজিজ আহমেদ। যে অভিযোগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তা সত্য নয় দাবি করে তিনি বলেন, একসময় তিনি যেহেতু দুটি বাহিনীর শীর্ষ পদে ছিলেন, তাই এ নিষেধাজ্ঞা সরকারকে হেয় করার শামিল। আমি 7 বছর ডিজিবিজিবি ছিলাম, আমি 4 বছর সেনাপ্রধান ছিলাম। এই 7 বছরে এবং বাংলাদেশের ইতিহাসে আমি হলো দ্বিতীয় সেনাপ্রধান যে বিজিবিও কমান্ড করেছে, সেনাবাহিনীও কমান্ড করেছে। আরেকজন ছিলেন জেনারেল আতিক, আর কেউ কিন্তু কমান্ড করেন এই দুই বাহিনী। কাতার ভিত্তিক আল জাজিরা টেলিভিশন 2021 সালের ফেব্রুয়ারিতে অল দ্য প্রাইম মিনিস্টার মেন নামে একটি তথ্যচিত্র প্রকাশ করে। আল জাজিরার ওই তথ্যচিত্র এবং মার্কিন নিষেধাজ্ঞা একই সূত্রে গাঁথা। আল জাজিরাতে 2021-এর 1 ফেব্রুয়ারি অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যান যেটা প্রচার করা হয়েছিল আপনি দেখেছেন, সেখানে কি এই যে দুটো অভিযোগ আনা হয়েছে, ওই একই ধরনের ডেলিগেশন ওইখানে নিয়ে আলোচনা হয়েছে, আরও অনেক কিছু ছিল, তার মধ্যে এই দুইটা ছিল। তা আমি মনে করি যে এই আল জাজিরার যে প্রচারটা হয়েছিল ওইটার সাথে এটা সম্পূর্ণভাবে সম্পৃক্ত, ওইখান থেকে হলো সূত্র। সন্তান এবং স্বজন কেউই যুক্তরাষ্ট্রে থাকে না উল্লেখ করে আজিজ আহমেদ বলেন, তাই তিনি বিচলিত নন। আমার যদি ওই দেশে যাওয়ার প্রয়োজনই না হয়, ইট ডাজ নট মেক এনি সেন্স টু মি, আমি যাবই না, আমার প্রয়োজনই নাই। সাবেক সেনাপ্রধান বলেন, তদন্ত হলে তাতে আপত্তি নেই। জানান, যেহেতু পদ নেই তাই প্রভাবিত করার সুযোগ নেই। আমি তো বলছি যে আমি আমার কোনো ভাইকে কোনো কন্ট্রাক্ট দিইনি, কোনো মিলিটারি হার্ডওয়্যারের কোনো একটা কন্ট্রাক্ট দিই নাই। এটা তো দেখতে পারে, এখন তার আমি তো আর ইয়েতে নাই, চেয়ারে নাই, দেখেন ভেরিফাই, দেখেন সে এই তুমি এই কন্ট্রাক্টটা দিয়েছো, দেখেন সে। জেনারেল অবসরপ্রাপ্ত আজিজ আহমেদ দাবি করেন, তার ভাইয়ের সাজা মওকুফ তার দায়িত্ব পাওয়ার আগে, এতে তার কোনো প্রভাব ছিল না। ইফতেখার রেজা, দেশ টিভি, ঢাকা। কুষ্টিয়ায় চলতি বছরের ধান চালের সরকার নির্ধারণ দাম দিয়ে মিলার ও কৃষকদের মাঝে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। মিলাররা বলছেন 32 টাকা কেজি দরে ধান কিনে চাল তৈরি করতে খরচ পড়ে 46 টাকার বেশি, সেখানে চালের কেজি 45 টাকা নির্ধারণ করা যথাযথ নয়। সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বাজারে দাম বেশি হওয়ায় খাদ্য গুদামে ধান দিতে আগ্রহ নেই কৃষকদের, ফলে জেলায় এবছর সরকারি ধান ও চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জনে দেখা দিয়েছে শঙ্কা। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান দিতাসের রিপোর্ট। কুষ্টিয়া জেলায় চলতি বছরে 35,000 মেট্রিক টন সেদ্ধ চাল ও 3,600 মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। ইতিমধ্যে জেলায় নতুন ধান গড়ে তুলতে শুরুও করেছে কৃষকেরা। তবে খোলা বাজারে ভালো মানের 1 মণ ধান 1300 থেকে 1400 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে, আর সরকার প্রতি মণ ধানের মূল্য নির্ধারণ করেছে 1280 টাকা। তাই সরকারি গুদামে ধান দিতে আগ্রহ কম কৃষকদের। ধান প্রায় 1800-1900 টাকা বেচলে আমাদের আসল টাকা ঘুরে আসবে না, 1280 টাকাতে আমরা সরকারের ধান দেবো না, এই কারণে আমাদের এমনি লস হচ্ছে। এর মধ্যে সরকার দিতে পারায় তাহলে আমরা সরকারকে আমরা ধান দেওয়ার প্রস্তুত নেব। চলতি মাসের 7 তারিখে পরিপত্র জারি হলেও এখনো কুষ্টিয়ার অনেক মিলাররাই চাল দেওয়ার চুক্তিই করেননি খাদ্য বিভাগের সাথে। সরকারের নির্ধারিত মূল্য 45 টাকা দরে চাল দিতে অনাগ্রহ মিলারদেরও। এবার ধানের সঙ্গে চালের
আমাদের ইয়েতে আসে হলো 50 টাকা কেজি, সেখানে সরকার 45 টাকা কেজি করছে, যার জন্য এবারে মিলারদের চাল দিতে গেলে খুব অনেক কষ্ট হবে। ধানের বাজার যে হিসাবে আছে সে চালের বাজারের এই মুহূর্তে চাল মিলারদের দেওয়া খুবই দুঃসাধ্য ব্যাপার হয়ে যাবে। এদিকে খাদ্য বিভাগের কর্মকর্তারা বলছেন, ধান চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জনে সব ধরনের প্রস্তুতি সম্পূর্ণ করেছেন তারা। দ্রুত সময়ের মধ্যেই মিল মালিকরা চুক্তিবদ্ধ হবেন বলেও আশা তাদের। আমরা প্রতিটা ইউনিয়নে আপনার মাইকিং করেছি, হ্যান্ডবিলি দিয়েছি, বিভিন্ন মানে চেয়ারম্যানদের কাছে বলেন, বিভিন্ন জায়গায় আমরা পত্র দিয়েছি এবং বিভিন্ন উঠান বৈঠকের মাধ্যমে আমরা কৃষকদের উদ্বুদ্ধ করেছি ধান সংগ্রহ সফল করার জন্য। কুষ্টিয়া জেলা এবার সরকারের নিরাপত্তা মজুদ গড়ে তোলার জন্য ধান এবং চাল শতভাগ সংগ্রহ সম্পন্ন করতে পারবে এবং অতিরিক্ত সংগ্রহ সম্ভবত আমরা করে আমাদের যে সকল ডেফিসিট জেলা রয়েছে সেগুলোতে আমরা সরবরাহ করতে সমর্থ হব। বিগত বছরগুলোতে কুষ্টিয়া জেলায় চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জন হলেও ধান সংগ্রহের কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি খাদ্য বিভাগ। নাইদা সন্তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। বাজারে নিত্যপণ্যের দাম বেশ চড়া। পটুয়াখালীর বাজারের পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইদ ইব্রাহিম। সাহিদ, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। সাইদ, এই মুহূর্তে বাজারে নিত্যপণ্যের দরদাম কেমন দেখছেন, আমাদেরকে বিস্তারিত জানাবেন। ধন্যবাদ সেনা। যেমনটা আপনি বলেছিলেন, আসলে প্রতিদিনই নিত্যপণ্যের জিনিস কিন্তু দাম বেড়েই চলছে, কাঁচা বাজার থেকে শুরু করে সবকিছুই। আমি এখন দাঁড়িয়েছি পটুয়াখালী নিউ মার্কেটে। এখানে পটুয়াখালী বড় কাঁচা মার্কেটের দোকান। আমি যদি দেখাই তাহলে দেখবেন যে এখানে প্রতিটা জিনিস ছড়াছড়ে সাজানো আছে। প্রতিটি জিনিসের দাম কিন্তু 5 থেকে 10 টাকা বৃদ্ধি হয়েছে যে দাম ছিল। আমি এখন একটু এক দোকানদারের সাথে কথা বলবো, তার কাছ থেকে শুনবো যে আসলে প্রতিটা জিনিসের দাম বাড়ার কারণ কি। আপনি প্রতিটা জিনিস দাম বাড়ার কারণ? প্রতিটা মালের দামের বাড়ার কারণ হচ্ছে পরিবহনে মাল আসে, ট্রাকে মাল আসে, এর কারণে খরচা বেশি। এই জন্য এই করলা কেনা আমের যাইয়া ৫-৫০ টাকা বেশি 60 টাকা, পটল কেনা 35 টাকা বেশি 40 টাকা, শসা কিনি 30 টাকা বেশি 40 টাকা 35 টাকা, বেগুন 70 টাকা, জালি কুমড়া 30 টাকা 35 টাকা, রেহার 30 টাকা, মিষ্টি কুমড়া 30 টাকা কেজি, লেবু 20 টাকা হালি, কাঁচামরিচ 200 টাকা কেজি। আচ্ছা, ধন্যবাদ। শুনলেন যে প্রতিটা জিনিসের দামই এত বাড়ছে যে প্রত্যেকটা জিনিস হলো তাদের কেরিং খরচের উপরে নির্ভর করে চলে। আমি একটু একজন ক্রেতার সাথে কথা বলবো যে আসলে কি কিনছেন, আসলে মনে করেন কি প্রত্যেকটা জিনিসের দাম বাড়ায় আপনার মধ্যস্বত্ব ভোগীর কি অবস্থা হয়? আমি তো শসা কিনেছি, সেই শসার দাম দেখা যায় 40 টাকা। এই যে শসা ছিল গতকাল 30 টাকা। এখন এই প্রতিদিনই দাম বাড়তেছে, দাম কমছে না, কারণ নিত্য প্রয়োজনীয় দাম প্রতিদিনই 5 টাকা 10 টাকা বেড়ে চলছে। এটা এখন তো ক্রেতা সাধারণ কেনা একেবারে সমস্যা হয়ে পড়ছে, যা মানুষ কিনতে পারছে না। মানুষের প্রতিদিন যদি এই দ্রব্যের দাম বাড়ে তা মানুষ সাধারণ মানুষ করার সমস্যা। ধন্যবাদ। আসলে তারা বলছে যে নিত্য পণ্যের দাম যেভাবে বাড়তেছে তাদের আয় বা তাদের বেতন কিন্তু সেভাবে বাড়তেছে না। এই জন্য আসলে মধ্যস্বত্ব ভোগীদের আসলে খুব সমস্যার ভিতরে পড়তে হচ্ছে এবং এরকম সমস্যার ভিতরে যদি পড়ে থাকে তাহলে একসময় মধ্যস্বত্ব ভোগীদের না খেয়ে পেরে তাদের দিন কাটাতে হবে। এই ছিল পটুয়াখালী থেকে আমার কাছে কাঁচা বাজার নিয়ে সর্বশেষ তথ্য। আমরা ফিরে যাবো স্টুডিওতে স্নেহার কাছে। সাইদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা শুনছিলাম পটুয়াখালী থেকে বাজারের নিত্যপণ্যের দরদামের পরিস্থিতি। নিত্যপণ্যের উচ্চ মূল্যে দিশেহারা সাধারণ মানুষ। সরকারের কোনো পদক্ষেপেই নিয়ন্ত্রণে আসছে না বাজার। পরিবারের খরচ চালাতে হিমশিম খাচ্ছেন তারা। তবে ঈদের আগে পণ্যের দাম নতুন করে নির্ধারণ করা হবে না বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। মঙ্গলবার দুপুরে নিজ দপ্তরে এসব কথা জানান তিনি। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্ট। দিন যতই যাচ্ছে বাড়ছে নিত্যপণ্যের দাম, কোনোভাবে যেন নিয়ন্ত্রণে আসছে না বাজার, যার প্রভাব পড়ছে মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত পরিবারের উপর। পরিবারের খরচ চালাতে অনেকটা দিশেহারা সাধারণ মানুষ। এমন বাস্তবতায় সোমবার মন্ত্রিসভার বৈঠকে বাজার নিয়ন্ত্রণে বাণিজ্য প্রতিমন্ত্রীকে কঠোর নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। পরদিন দুপুরে বাজার মনিটরিং নিয়ে সচিবালয়ে নিজ দপ্তরে কথা বলেন প্রতিমন্ত্রী। সরবরাহ ঠিক থাকার পরও 2-1 জায়গায় পণ্যের দাম একটু বেড়েছে এমন অভিযোগ স্বীকার করে নিয়ে মন্ত্রী জানান, ঈদকে সামনে রেখে পণ্যের দাম যেন না বাড়ে সে ব্যাপারে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। প্রয়োজনীয় যা জিনিস আছে সবকিছুই কিন্তু বাজারে অ্যাভেলেবেল আছে, তারপরেও দেখা যায় যে 2-1 জায়গায় জিনিসপত্রের দাম একটু বেড়ে যাচ্ছে। এই লক্ষ্যেই আমরা যেন গতবার রোজার ঈদের সময় যেভাবে মনিটরিং করেছি, মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে আবারও এই ঈদেও যেন আমাদের সাধারণ ভোক্তা এবং ক্রেতারা কোনো রকমভাবে কোনো অসুবিধায় না পড়ে এবং
ন্যায্য মূল্যে জিনিসগুলি পায়, সেই জন্যই উনি আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছে। হঠাৎ করে ডলারের দাম বৃদ্ধি পেলেও এতে ভোক্তা পর্যায়ে কোনো প্রভাব পড়বে না বলে জানান প্রতিমন্ত্রী। আমি আপনাদেরকে নিশ্চিত করে বলতে চাই যে এই যে ডলারের যে অ্যাডজাস্টমেন্টটা হলো 10 টাকা থেকে 17 টাকা, এটা কিন্তু আমাদের ভোক্তা পর্যায়ে কোনো ইম্প্যাক্ট পড়বে না। আপনারা বলবেন যে কেন পড়বে না, কারণটা হলো আমাদের আমদানিকারকরা তখনই কমপ্লেন করতেছিল যে ব্যাংক থেকে তারা সরকারি যে নির্দিষ্ট রেট সেই রেটে তারা ডলার পাচ্ছিল না। সো তারা তখনই 120 টাকা 22 টাকা এক একজন এক এক রকম ভাবে প্রাইভেটলি সেটেল করতেছিল। এখন সরকার সমন্বয় করার ফলে তারা সরকারি যে রেট সেই রেটেই সবগুলা আমদানিকারক আমদানি করতে পারে। বাণিজ্য প্রতিমন্ত্রী জানান ঈদকে কেন্দ্র করে অসাধু ব্যবসায়ীরা যাতে সুযোগ দিতে না পারে সেদিকে দৃষ্টি দেওয়া হবে। তো আমরা বাজার মনিটরিং করতেছি। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। সংবাদ সকালে আরো থাকছে। ময়মনসিংহ টাঙ্গাইল মহাসড়ক প্রশস্তকরণ প্রকল্পের ধীরগতি, জুনের মধ্যে কাজ শেষ হওয়ার কথা থাকলেও এখনো বাকি 30%। এবার ইরান প্রসঙ্গ। বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসায় শেষ বিদায় জানানো হচ্ছে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ইরানি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে। পূর্ব আজারবাইজান প্রদেশের রাজধানী তাবরিজে প্রিয় নেতাকে শেষবারের মতো শ্রদ্ধা জানায় সর্বস্তরের মানুষ। পরে মরদেহ নেওয়া হয় তেহরানে। বুধবার রাজধানীতে জানাজা ও শ্রদ্ধা নিবেদন শেষে 23 মে নিজ জন্ম শহর মাশহাদে দাফন করা হবে রাইসিকে। বিস্তারিত অন্য কর্মকারের ডেস্ক রিপোর্ট। এই জনস্রোত প্রিয় নেতাকে শেষ শ্রদ্ধা জানাতে, তার শেষ যাত্রায় সামিল হতে। হেলিকপ্টার দুর্ঘটনায় নিহতের দুদিন পেরিয়ে গেলেও প্রিয় নেতার এমন মর্মান্তিক মৃত্যু মেনে নিতে পারছেন না কেউই। আর তাই চোখের জলে তাকে শেষ শ্রদ্ধা জানাতে পূর্ব আজারবাইজান প্রদেশের রাজধানী তাবরিজে জড়ো হন হাজার হাজার মানুষ। শেষ যাত্রায় অংশ নিতে তাই সকাল থেকেই শহরটির রাস্তায় ছিল ভক্ত ও সমর্থকদের উপচে পড়া ভিড়। তাবরিজ থেকে মঙ্গলবার বিমানযোগে রাইসির মরদেহ নিয়ে যাওয়া হয় তেহরানে। সেখানে গার্ড অফ অনারের মধ্য দিয়ে রাষ্ট্রীয় সম্মান জানানো হয় তার কফিনে। বুধবার তেহরানে তার জানাজা হওয়ার কথা রয়েছে, যেখানে অংশ নেবেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। পরে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানানো শেষে রাইসির মরদেহ নিয়ে যাওয়া হবে তার জন্মস্থান মাশহাদে। বৃহস্পতিবার সেখানে চিরনিদ্রায় শায়িত হবেন ইব্রাহিম রাইসি। এদিকে প্রিয় নেতার মৃত্যুতে এখনো শোকাচ্ছন্ন গোটা তেহরান। দুর্ঘটনায় এতগুলো মানুষের মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছেন না বাসিন্দারা। দুর্ঘটনার খবর শোনার পর সে রাতে আমি ঘুমাতে পারিনি। প্রিয় নেতার জন্য সারা রাত দোয়া করেছি। পরদিন সকালে যখন শুনলাম তিনি আর নেই, বুকটা ভেঙে চুরমার হয়ে গেছে। রাইসি অত্যন্ত জনপ্রিয় একজন প্রেসিডেন্ট ছিলেন। তিনি জনগণের কথা ভাবতেন, তাদের জন্য কাজ করতেন। শুধু ইরানি জনগণ নয়, তিনি এ অঞ্চলের অন্যান্য দেশের বাসিন্দাদের কথাও ভাবতেন। এর আগে সোমবার ইরানের প্রয়াত প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী সহ হেলিকপ্টার দুর্ঘটনায় নিহতদের স্মরণে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে 1 মিনিট নীরবতা পালন করা হয়। এদিকে মর্মান্তিক ওই হেলিকপ্টার দুর্ঘটনার আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে ইরান। দেশটির সশস্ত্র বাহিনীর প্রধানের নির্দেশে একটি উচ্চ পর্যায়ের দল এরই মধ্যে দুর্ঘটনাস্থলে কাজ শুরু করেছে বলে জানিয়েছে ইরানি গণমাধ্যম। পূর্ণাঙ্গ তদন্ত শেষে বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে বলেও জানানো হয়। এর মধ্যে আগামী 28 জুন দেশটির পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ ঘোষণা করেছে ইরান সরকার। সোমবার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট মোহাম্মদ মোকবেরের নেতৃত্বে মন্ত্রিসভার জরুরি বৈঠক শেষে এ কথা জানানো হয়। অন্য কর্মকার, নিউজ ডেস্ক, দেশ টিভি। প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুতে ইরানে বড় ধরনের কোনো প্রভাব পড়বে না বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। তারা বলছেন ইরানের সর্বময় ক্ষমতার অধিকারী খামেনি, তাই দ্রুতই এই সংকট কাটিয়ে উঠবে তেহরান। মাঝারুল ইসলামের রিপোর্ট। হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুতে শোকে স্তব্ধ বিশ্ব। সমবেদনা জানিয়েছেন বিশ্ব নেতারা। এরই মধ্যে অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছেন মোহাম্মদ মোখবার। ঘোষণা করা হয়েছে প্রেসিডেন্ট নির্বাচনের তারিখও। কট্টরপন্থী হিসেবে পরিচিত রাইসির মৃত্যুর পর আন্তর্জাতিক অঙ্গনে ইরানের অবস্থার পরিবর্তন হবে কিনা সেই প্রশ্ন উঠছে।
2021 সালের দায়িত্ব নেওয়ার পর অর্থনীতিতে ইরানকে অনেকটা স্বাবলম্বী করে তুলেছিলেন রাইসি। পশ্চিমা নিষেধাজ্ঞা উপেক্ষা করে নিজেদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে মিত্রতা বাড়ান চীন, রাশিয়া ও পশ্চিমা বিরোধী দেশগুলোর সাথে। ওনার অবদান ডেফিনেটলি মানে অনস্বীকার্য। ইরানের উন্নয়নে, ইরানের প্রযুক্তিগত উন্নয়ন, ইরানের অর্থনৈতিক উন্নয়ন, বিশেষ করে যেই ধরনের নিষেধাজ্ঞার মধ্যে ছিল, পশ্চিমাদের যে নিষেধাজ্ঞার মধ্যে ছিল এবং সৌদি আরবের সাথে একটা শীতল সম্পর্ক ছিল, এই সবের মধ্য দিয়েও ইরানকে যেভাবে রাইসি তার নেতৃত্ব দিয়ে এগিয়ে নিয়ে গিয়েছিলেন, এটা আসলে মুসলিম বিশ্বের জন্য এটা প্রশংসার যোগ্য। গাজা ইসরায়েল যুদ্ধে হামাসকে সহযোগিতা করে প্রশংসা কুড়িয়েছেন মুসলিম বিশ্বেরও। সক্ষমতা দেখিয়েছেন নিজেদের প্রযুক্তি ও অস্ত্র ব্যবহারেও। ইরানের যে প্রযুক্তিগত উন্নয়ন কিংবা তাদের যে জিওপলিটিক্যাল যে পারসুয়েশন, ওখানে ইব্রাহিম রাইসি আসলে ব্যাপক পরিবর্তনের দিকে নিয়ে গেছে ইরানকে, বিশেষ করে 2021 সালের পর থেকে ইরানকে নিয়ে গেছে। বিশ্লেষকদের মতে প্রেসিডেন্ট রাইসির মৃত্যুতে মধ্যপ্রাচ্য নীতিতে খুব বেশি পরিবর্তন হবে না, কারণ ইরানের পররাষ্ট্রনীতি, যুদ্ধ, অভ্যন্তরীণ বিষয়গুলো দেখভাল করেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ইসলামী বিপ্লবের মাধ্যমে আয়াতুল্লাহরা ক্ষমতায় এসছে এবং অ্যাবসলিউট ডিসিশন, পলিসি, গাইডলাইন সব কিছু তার কাছ থেকে আসে। সেটা তাদের মতো করে তারা একটা ভ্যারিয়েন্ট তৈরি করে নিয়েছেন। পার্লামেন্ট আছে, প্রেসিডেন্ট পদ আছে। এই পদগুলো আপনার ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড হয় নির্বাচনের মাধ্যমে। সেই জন্য কোনো শূন্যতা তৈরি হওয়ার সুযোগ লিটারালি ওই অর্থে নেই। বর্তমান বিশ্ব বাস্তবতায়, মধ্যপ্রাচ্য বলি আর আন্তর্জাতিক বাস্তবতায় বলি, ইরান তার জাতীয় স্বার্থকে সামনে রেখে ইরান এগিয়ে যাবে। তবে রাইসির মৃত্যু ইরানের অভ্যন্তরীণ রাজনীতিতে বড় ধাক্কা বলেও মানছেন তারা। এখন দেখার বিষয় সর্বোচ্চ নেতা কিভাবে তা মোকাবেলা করেন। মাজহারুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। কোরবানি সামনে রেখে ব্যস্ত পশু খামারিরা। এ বিষয়ে জানাতে নোয়াখালী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাওলা সুজন, আপনি নিশ্চয় আমাকে শুনতে পাচ্ছেন। সুজন, যেমনটি বলছিলাম যে কোরবানির সামনে রেখে খামারিরা বেশ ব্যস্ত সময় পার করছে। এবার জেলায় কি পরিমাণ পশু কোরবানির জন্য প্রস্তুত আছে আর দরদাম কেমন দেখছেন, আমাদেরকে বিস্তারিত জানাবেন। স্নেহা, আপনি যেমনটি বলছিলেন যে কোরবানি ঈদকে সামনে রেখে গরুর খামারিদের ব্যস্ততা নিয়ে, তো নিশ্চয়ই জানেন যে সামনে কোরবানি ঈদ। এই কোরবানি ঈদকে সামনে রেখে গরুর খামারিরা তাদের গরু পরিচর্যার কাজে ব্যস্ত রয়েছে। তো আমি এখন দাঁড়িয়ে আছি নোয়াখালী সদর উপজেলার প্রত্যন্ত একটি গ্রামে, পশ্চিম চরউরিয়ার মানফাত ডেয়ারি ফার্ম নামে একটি ফার্মে আমি দাঁড়িয়ে আছি। এই ফার্মে সামনে যে কোরবানি ঈদ, এই কোরবানি ঈদকে লক্ষ্য করে যে প্রচুর পরিমাণে গরু রয়েছে। তো আমি ফার্ম সূত্রে যেটি জানতে পেরেছি যে এখানে 150-এর উপরে গরু আগামী কোরবানি ঈদে বিক্রি করার জন্য প্রস্তুত রয়েছে। এখানে যে খামারির যে কর্মচারীরা রয়েছে তারা গরু পরিচর্যার কাজে ব্যস্ত রয়েছে। গরুকে সতেজ রাখার জন্য, গরুকে প্রাণবন্ত রাখার জন্য তারা দিনরাত পরিশ্রম করে যাচ্ছে। তো আমি এখন এই বিষয়ে কথা বলবো যে গরুর এই খামারের দায়িত্বে যিনি রয়েছেন, ম্যানেজারের দায়িত্বে যিনি রয়েছেন ইউসুফের সাথে আমি আপনার কাছে জানতে চাইবো যে এখানে মোট কতটি গরু কোরবানির জন্য প্রস্তুত রয়েছে এবং আপনার কয়জন কর্মচারী এই পরিচর্যার কাজে ব্যস্ত রয়েছেন? আমাদের এখানে মোট প্রায় 150-এর মতো গরু আমরা প্রস্তুত করছি কোরবানি উপলক্ষে। এর ভিতরে আমরা ধরেন আমাদের কর্মচারী আছে প্রায় 7-8টার মতো কর্মচারী আছে। আর আমরা গত কোরবানিদের পর থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মিলে আমরা এই গরুগুলা এখানে সংগ্রহ করছি। সংগ্রহ করার 1 বছর যাবত আমরা গরুগুলা নিবিড় পরিচর্যার সাথে পরিচর্যার মাধ্যমে গরুগুলা প্রস্তুত করছি। এখানে আমাদের উন্নত মানের খাবার এবং আমাদের দেশীয় খাবার, যেমন খড়, তারপরে কাঁচা ঘাস, আমাদের নিজের চাষের ঘাস আসে, ঘাস, তারপরে খৈল, ভুসি, এগুলো আমরা গরুগুলা প্রস্তুত করছি। তারপর হইলো গরুগুলা প্রতিদিন 2বার আমরা গোসল করাই। প্রতিদিন 2বার গরুগুলা গোসল করাই, 4বার গরুগুলার এবং গরুর যে মল বিষ্ঠাগুলা এগুলার সাথে সাথে আমার লোক আছে, সাথে সাথে আমরা এগুলা পরিষ্কার করা আলাই। এবং আমাদের এখানে যে জেলা পশু সম্পদ আছে জেলার, উনি বড় ডাক্তার গৌতম স্যার, উনি প্রতি মাসে 2 থেকে 3বার আসে আমাদের গরুগুলাকে পরিচর্যা করে যায়। নিবিড় পরিচর্যার সাথে আমরা গরুগুলা কোরবানি উপলক্ষে আমরা প্রস্তুত করছি। আমাদের গরুগুলা সম্পূর্ণ সবল, আমাদের কোনো গরু এখানে কোনো অসুখ বিসুখ, কোনো দুর্বল নাই, প্রত্যেকটা গরু আমাদের সবল। ইভেন এইখান থেকে আমরা গত 7 বছর যাবত এই সেবাটা আমরা দিয়ে আসছি। তো আমাদের সৌভাগ্য হলো কি এখানে আমরা কোনো গরু বাইরে নিতে হয় না, আমাদের গরুগুলা এখানে আমাদের বিক্রি
বিক্রি যায়। ধন্যবাদ আপনাকে। তিনি যেমনটি বলছিলেন, এই খামারের যিনি ম্যানেজারের দায়িত্ব রয়েছেন তিনি বলছিলেন যে গরুর পরিচর্যার কথা, তারা নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে গরুগুলোকে সতেজ ও তাজা রাখার জন্য যা যা করা দরকার তাই করছেন। একই সাথে তিনি আরেকটি তথ্য জানিয়েছেন যে এখানে কোনো অসুস্থ গরু নেই, সবগুলো সবল রয়েছে। কেননা এখানে জেলা প্রাণী সম্পদ অফিস থেকে যিনি দায়িত্ব রয়েছেন সেই ডাক্তার এখানে এসে মাসে 2-3 বার এই গরুগুলোকে পরীক্ষা করে যান। একই সাথে তিনি জানিয়েছেন যে বাজারে যে গোখাদ্য রয়েছে, গরুর খাদ্যের পাশাপাশি যে দেশীয় খাদ্যের মাধ্যমে গরুগুলোকে সতেজ রাখা হয়েছে। এই হচ্ছে নোয়াখালী থেকে গরুর খামার নিয়ে আমার কাছে সর্বশেষ। সুজয়, আপনাকে ধন্যবাদ। দর্শক, শুনছিলাম নোয়াখালী থেকে কোরবানির সামনে রেখে খামারিদের প্রস্তুতি সম্পর্কে। ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রওনাকুল ইসলাম শ্রাবণের উপর হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতে রাজধানীর শিল্পকলা একাডেমির সামনে নেতাকর্মীদের সঙ্গে আড্ডা দেওয়ার সময় ছাত্রলীগের সশস্ত্র নেতাকর্মীরা এই হামলা চালায় বলে অভিযোগ করেছে ছাত্রদল। হামলার পর খবর পেয়ে শাহবাগ থানা পুলিশের একটি দল শ্রাবণ ও তার সঙ্গীদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে আহতদের রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। এদিকে ছাত্রদলের সাবেক সভাপতি শ্রাবণের উপর হামলার তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এক গোয়েন্দা সংস্থার সহকারী পরিচালক আকরাম হোসেন ও তার স্ত্রীর বিরুদ্ধে 126 কোটি টাকা অস্বাভাবিক ব্যাংক লেনদেনের অভিযোগ উঠে দুদকের 16 পৃষ্ঠার অনুসন্ধানে। অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করেছে দুদক। অনুসন্ধানে আরও উঠে আসে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের বিশাল তথ্য। মহিউদ্দিন আহমেদের সহযোগিতায় ফজলাদিত্যের প্রতিবেদন। সম্প্রতি দুর্নীতি দমন কমিশনের উপপরিচালকের দাখিল করা 16 পৃষ্ঠার অনুসন্ধানী প্রতিবেদনে উঠে আসে একটি গোয়েন্দা সংস্থার সহকারী পরিচালক মোহাম্মদ আকরাম হোসেন ও তার স্ত্রী মিসেস সুরাইয়া পারভিনের 126 কোটি টাকার অস্বাভাবিক লেনদেন। মঙ্গলবার দুদকের গোপালগঞ্জ জেলা কার্যালয়ে উপপরিচালক মশিউর রহমান সমন্বিত জেলা কার্যালয়ে বাদী হয়ে দুদকের আইন 2004-এর 26 ও 27 ধারায় দুটি মামলা করেন। আকরাম হোসেনের বিরুদ্ধে দুদকের করা মামলার এজাহারে বলা হয়, দাখিল সম্পদের বিবরণীতে 1,61,79,000 টাকা মূল্যের সম্পদ অর্জনের তথ্য গোপন, মিথ্যা ও ভিত্তিহীন ঘোষণা দেওয়া সহ তার স্ত্রীর যোগসাজশে অসাধু উপায়ে অর্জিত ও জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ 6,70,39,000 টাকার স্থাবর অস্থাবর সম্পত্তির অর্জন করে ভোগ দখল করেন, যা দুর্নীতি দমন আইন অনুসারে শাস্তিযোগ্য অপরাধ। এজাহারে আরও উঠে আসে আকরাম হোসেনের স্ত্রী সুরাইয়া পারভিন ব্যবসায়িক হিসাব দেখিয়ে তার অবৈধ সম্পদ বৈধ করার চেষ্টা চালান, যা দুদকের অনুসন্ধানে বেরিয়ে আসে। রাষ্ট্রের বিশেষ সংস্থার কোনো কর্মকর্তা দুর্নীতিতে উদ্বেগ প্রকাশ করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি নির্বাহী পরিচালক। বিশাল সম্পদের মালিকানা অর্জন করেছেন বা আয় অর্জন করেছেন স্ত্রীর নামে বা নিজের নামে বা বেনামে, যেভাবে হোক না কেন, এটা তো একটা যেটা খুশির বিষয় সেটা হচ্ছে যে দুর্নীতি দমন কমিশন এটা তদন্ত করছে বলে জানা যাচ্ছে এবং সেই ক্ষেত্রে আমরা আশা করব এই ব্যক্তির পরিচয় অবস্থার মধ্যে থেকে সুষ্ঠুভাবে তদন্ত করে বৈধতার সাথে অসামঞ্জস্য সম্পদ যেটা চিহ্নিত হবে তার জন্য দায়ী সাব্যস্ত করে যথাযথ আইনি প্রক্রিয়ায় জবাবদিহিতা আনতে হবে। শুধু সরকারি কর্মকর্তাই নন, দুর্নীতির সাথে জড়িত সবাইকে আইনের আওতায় আনার পরামর্শ ডাক্তার ইফতেখারুজ্জামানের। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। সংবাদ সকালে আরো থাকছে। হিউস্টনের প্রথম টি-20তে যুক্তরাষ্ট্রের কাছে বাংলাদেশের লজ্জার হার, 5 উইকেটের জয়ে সিরিজে এগিয়ে গেল স্বাগতিকরা। ময়মনসিংহ টাঙ্গাইল মহাসড়ক প্রশস্তকরণ প্রকল্পের কাজ জুনের মধ্যে শেষ হওয়ার কথা থাকলেও সম্পন্ন হয়েছে মাত্র 70%। এতে ভোগান্তি বেড়েছে সড়কে চলাচলকারীদের। ভূমি অধিগ্রহণ সহ নানা জটিলতার কথা জানিয়ে কর্তৃপক্ষের আশ্বাস 4 থেকে 5 মাসের মধ্যেই শেষ হবে কাজ। সহকর্মী ইলিয়াস আহমেদের তথ্য চিত্রে বিস্তারিত জানাচ্ছেন টুপা আফরোজ। 2023 সালের শুরুর দিকে ময়মনসিংহের 0 পয়েন্ট থেকে মধুপুর পর্যন্ত 47 কিলোমিটার সড়কটি 18 থেকে 34 ফুট প্রশস্তকরণের কাজ শুরু হয়। প্রকল্পের ব্যয় ধরা হয় 1,107 কোটি টাকা।
প্রকল্পে মুক্তাগাছার ছত্রাশিয়া থেকে ভাবকির মোড় পর্যন্ত 6 কিলোমিটার নতুন করে হচ্ছে বাইপাস সড়ক। তবে গত বছর কাজ শুরু হলেও এই সড়কটিতে এখনো হয়নি মাটি কাটার কাজ। সেই সঙ্গে অনেকেই পাননি জমি অধিগ্রহণের অর্থ। কাজের এমন ধীরগতিতে ভোগান্তি বাড়ায় ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা। এমন ক্ষত সৃষ্টি হয়ে গেছে, মানে আজকে এক লোক যাইতেই ভয় পাইতেছে। পল্লীঘর অবস্থায় প্রতিদিন আপনার একটা দুটো অটো পুরো জায়গা যাত্রীর মধ্যে দুঃখ হয়। এরই মধ্যে সড়কের বিভিন্ন স্থানে সৃষ্ট খানাখন্দ ও ধুলোবালিতে জনভোগান্তি এখন চরমে। এতে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। শহরে যাওন যায় না, জামের লেগে প্রচুর জাম, গেলে ঘন্টা থেকে লেগে যায়, রোদের মধ্যে বয়ে থাকা। রাস্তা ভালো হলে আমাদের সবার জন্যই ভালো এবং আমরা চলাচল করতে পারবো ভালোভাবে। এই জন্যই তাড়াতাড়ি করার জন্য আহ্বান জানানো হলো। আমাদেরকে প্রত্যাশা যত তাড়াতাড়ি দ্রুত যত রাস্তার কাজটা যত হয়। জমি অধিগ্রহণ সহ নানা জটিলতায় নির্মাণ কাজে বিলম্ব হওয়ার কথা জানিয়ে আগামী ৪-৫ মাসের মধ্যে কাজ সম্পন্নের আশ্বাস সড়ক ও জনপথ বিভাগের। ভূমি অধিগ্রহণের জন্য কিছু কাজ এখনো ভূমি অধিগ্রহণ কাজের একটু সময় সাপেক্ষ হয়। আমাদের বাকি কাজগুলো আমরা হয়তো আগামী দ্রুত তার সময় শেষ করার জন্য ঠিকাদারকে তাগিদ দিচ্ছি এবং আশা করতেছি আমরা হয়তো অতি দ্রুত সময়ে কাজগুলো শেষ হয়ে যাবে। সিলেট, চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগের সাথে উত্তরাঞ্চলের সব বিভাগের সংযোগ গড়ে ওঠা এ সড়ক দিয়ে প্রতিদিন কয়েক হাজার যানবাহন চলাচল করে। নিউজ ডেস্ক, দেশ টিভি।